উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে আমাদের যে দ্বিতীয় গদ্যাংশটা রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, এটা আমরা আগের দিন এর প্রথমাংশটা পড়েছি। আজকে আমরা এর পরের যে অংশটা রয়েছে এর পরের অংশটা পড়ব এবং আশা করি আজকেই এটা শেষ করে দিতে পারবো। তো আমরা এখনো পর্যন্ত যেটা পড়েছি যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা জেনেছি। আর স্বামী বিবেকানন্দ যেটা বলতে চাইছেন যে সাধারণ মানুষের সঙ্গে পণ্ডিতদের একটা দুস্তর ব্যবধান তৈরি হয়ে আছে, তার কারণটা হচ্ছে সংস্কৃত ভাষায় আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা। তো উনি যেটার সপক্ষে বলতে চাইছেন যে আমরা যে ভাষায় ভাবি, যে ভাষায় স্বপ্ন দেখি, যে ভাষায় কথাবার্তা বলি, যে ভাষায় পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করি, সেই ভাষাটাই জ্ঞান বিজ্ঞান চর্চার বাহন হওয়া উচিত। সেটা দর্শন হোক, বিজ্ঞান হোক, জ্ঞানের যে কোনো শাখাই হোক না কেন। তো তাহলে সেই হিসেবে আমাদের যে ভাষায় লেখালেখি করা প্রয়োজন, যে ভাষায় বিদ্যা চর্চা করা প্রয়োজন, সেই ভাষাটা হচ্ছে বাংলা ভাষা। আমাদের মাতৃভাষা বাংলা, সেই কারণে আমাদেরকে বাংলা ভাষাতেই এই সব চর্চা করা উচিত। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন আসবে যে কোন বাংলাটা আমরা নেব। আমাদের এই যে বিস্তীর্ণ অখণ্ড বঙ্গভূমি যেটা ছিল, তার এক প্রান্তের বাংলার সঙ্গে আরেক প্রান্তের বাংলা ভাষার আকাশ পাতাল ফারাক। তো সেক্ষেত্রে বাংলা তো সবগুলোই, প্রত্যেকটা উপভাষাই বাংলা ভাষা। তো সেক্ষেত্রে কোনটা নেব? এখানে স্বামী বিবেকানন্দের যেটা প্রেসক্রিপশন সেটা হচ্ছে আমাদেরকে কলকাতার ভাষাটাই নিতে হবে। কেন কলকাতার ভাষাটা নিতে হবে? কারণ এর পিছনে যুক্তি হচ্ছে প্রাকৃতিক নিয়মে যে ভাষাটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। কলকাতার ভাষা মানে কলকাতার ভাষা। তো কেন কলকাতার ভাষা বলবান হচ্ছে, ছড়িয়ে পড়ছে, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। উনি এরপর বলছেন যে প্রকৃতি তো আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যে ভাষা সমৃদ্ধ হচ্ছে, যে ভাষা বেড়ে উঠছে, যে ভাষা ছড়িয়ে পড়ছে, তো সেটাকেই নিতে হবে। এটা তো প্রকৃতির নিয়ম। তো প্রকৃতি তো তখন আপনি দেখিয়ে দিচ্ছেন, মানে নিজেই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। এই গতাগতি মানে যাতায়াত। তো রেল ব্যবস্থা ইংরেজরা আমাদের ভারতবর্ষে শুরু করেছিল এবং আমরা বলতে পারি মোটামুটি স্বাভাবিক বেগেই সেই রেল পথ সারা ভারতবর্ষ জুড়ে বিস্তার হতে শুরু করেছিল। তার ফলে যদিও রেলপথটা ইংরেজরা শুরু করেছিল আমাদের জন্যে নয়, তাদের পক্ষে যাতে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং অফিসারদের খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে, কিন্তু তার ফলটা সুফল আমরা ভোগ করেছিলাম। আমাদের যাতায়াতের সুবিধা আরও বেড়েছিল। এবং বিবেকানন্দ কি বলছেন, যত এই সুবিধা হবে, মানে সুবিধা বৃদ্ধি পাবে, তত পূর্ব পশ্চিমী ভেদটা উঠে যাবে। কেন উঠে যাবে? এর পিছনে কারণ হচ্ছে এটাই, আমি আগের দিনই বলেছিলাম আগের ভিডিওতে, যে কলকাতাটা তখন ভারতবর্ষের রাজধানী, জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র থেকে শুরু করে টাকা পয়সা রোজগারের একটা জায়গায় পরিণত হয়েছিল। মানে সমস্ত দিক থেকে কলকাতার গুরুত্ব বেড়েছিল। তাহলে আজকে যদি চট্টগ্রামের কোনো একটা ছেলে, সে যদি পড়াশোনায় ভালো রেজাল্ট করে মাধ্যমিকে, তাকে পড়াশোনার জন্যে সে যদি কলকাতায় আসার সুযোগ পায়, সে নিশ্চিতভাবেই কলকাতায় আসবে। এবং যদি যাতায়াতের সুবিধা থাকে, বিশেষত রেল মাধ্যম অত্যন্ত দ্রুতগতির এবং নির্ঝঞ্ঝাট মাধ্যম, তাহলে তার যদি সামর্থ্য থাকে, তার বাড়ির লোকেরা চেষ্টা করবে তাকে কলকাতায় পড়ানোর জন্যে।
অনুরূপভাবে যদি শিলিগুড়ির কোনো ছেলে কলকাতায় সেই সময় কোনো কলেজে পড়ার চান্স পায়, সুযোগ পায়, সেও আসবে এখানে। যদি দেওঘরের কোনো ছেলে, সেও আসবে এখানে। স্বাভাবিকভাবেই কলকাতার সঙ্গে দেশের, আমাদের বাংলার কথা বলছি আমি, বাংলার সমস্ত প্রান্তের যোগাযোগ যত বৃদ্ধি পাবে, মানুষজনের যাওয়া আসা বাড়বে এবং মানুষজন এই কলকাতার সংস্কৃতি, কলকাতার ভাষার দ্বারা প্রভাবিত হবে। এবং উনি ভবিষ্যৎবাণী করছেন যে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। দেখো আজকে আমরা কি দেখতে পাচ্ছি, যে সেই কলকাতার ভাষাটাই আজ কিন্তু বঙ্গভাষী সমস্ত অঞ্চল জুড়ে চলছে। বাংলাদেশ একটা বিরাট বড় বাংলাভাষী অঞ্চল, সেখানেও কিন্তু সাহিত্যে, সংবাদপত্রে, টিভি এবং রেডিওতে সব জায়গাতেই কিন্তু কলকাতার ভাষাটাই চলছে। তফাৎ কি, কয়েকটা ইসলামী শব্দ, মুসলমানি শব্দ শুধুমাত্র তার মধ্যে ব্যবহার করা হয়। যেমন আমরা বাঙালি হিন্দুরা জল বলি না, কিন্তু জল বলি, পানি বলি না, কিন্তু বাঙালি মুসলমান যারা তারা পানি বলেন। তো স্বাভাবিকভাবেই যে দেশটার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, প্রায় 92% মানুষ মুসলমান, সেখানে জলের পরিবর্তে পানি কথাটার ব্যবহার হবে, এটা স্বাভাবিক। নিমন্ত্রণের পরিবর্তে দাওয়াত কথাটার ব্যবহার হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই কয়েকটা শব্দ যদি বাদ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝাড়খণ্ড থেকে শুরু করে বাংলাদেশের শেষ সীমা পর্যন্ত, মায়ানমারের বর্ডার পর্যন্ত কলকাতার ভাষাটাই কিন্তু চলছে। তাহলে এখানে কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকটবর্তী? আবার বলছি, আমরা এটাকে সংস্কৃতের বলি, কিন্তু ব্যাকরণগতভাবে এটা সংস্কৃতর কথাটাই অধিক সঠিক। তাহলে কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট, সে কথা হচ্ছে না। কোন ভাষা জিতছে সেইটি দেখো। আমার ভাষাটা, আমার এলাকার ভাষাটা সংস্কৃতের অনেক কাছাকাছি, অতএব আমারটা ব্যবহার করতে হবে, না, এটা নয়। প্রকৃতির নিয়মে যে ভাষাটা শক্তিশালী হচ্ছে, যে ভাষাটা জিতছে, সেটাকেই গ্রহণ করতে হবে। আমি যে এলাকায় বাস করি, আমি চিন্তা ভাবনা করে দেখছিলাম যে প্রাকৃত ভাষা থেকে যে বাংলা ভাষার উৎপত্তি, আমার বাংলা, আমার এলাকায় যে কথ্য বাংলা, সেই শব্দগুলোর উচ্চারণ প্রাকৃত শব্দগুলোর উচ্চারণের অনেক বেশি কাছাকাছি। মানে আমার ভাষাটা অনেক বেশি অরিজিনাল, বিকৃত হয়েছে কম। কিন্তু আমার ভাষা কখনোই সারা বাংলার সংযোগ রক্ষাকারী ভাষা হতে পারে না, কারণ আমাদের এলাকাটা সেই অর্থে কোনো দিনই ব্যবসা বাণিজ্যের বা বিদ্যাচর্চার বা আরও অন্য কিছুর কেন্দ্র হতে পারেনি, যেহেতু কলকাতার সেই গুরুত্বটা রয়েছে। অতএব কলকাতার ভাষাটা জিতছে এবং সেই ভাষাটাই আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার বাহন হিসেবে গ্রহণ করতে হবে। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, আবার দেখো বাঙ্গালা, উনি কিন্তু সব জায়গায় দেশ বোঝাতেও বাঙ্গালা ব্যবহার করছেন এবং ভাষা বোঝাতেও বাঙ্গালা এই শব্দটাই ব্যবহার করছেন। তো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কোয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। এটা করতে হবে। দেখো আমরা নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলি, এখন আমরা অনেকটা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পেরেছি। আজকে ক্লাসে যখন আমরা পড়াই, তখন কিন্তু আমাদের পড়ানোর যে ভাষা, সেই ভাষার ভিত্তি কলকাতার ভাষা, আমরা সেটাকে অনুসরণ করেই পড়াই। এখানে বলছে কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে, এমনটা বলছে না।
কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করতে হবে। তোমার মধ্যে আঞ্চলিক কিছু, তোমার ভাষার মধ্যে আঞ্চলিক কিছু বৈচিত্র্য থাকতে পারে, যেটা বোঝার ক্ষেত্রে সুবিধা হতে পারে। কাজেই কথাবার্তার ক্ষেত্রে সেই সব ভাষাগুলোর প্রয়োগ চলতেই পারে, সেই সব শব্দগুলোর প্রয়োগ চলতেই পারে, কিন্তু তার ভিত্তিটা হতে হবে কলকাতার ভাষা। যেটা একটু আগে উদাহরণ দিলাম, যে বাংলাদেশের ভাষার মধ্যে, বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে বেশ কিছু ইসলামী শব্দ আছে, কিন্তু তার ভাষার যে কাঠামোটা, ভাষার যে ভিত্তিটা, সেটা পুরোটাই কিন্তু কলকাতার ভাষা। ঠিক আছে, বোঝা গেল ভিত্তিস্বরূপ কথাটা কেন ব্যবহার করা হয়েছে। এথায় মানে এখানে, গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। ঈর্ষা মানে কি তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা এক কথায় বলবে, স্যার ঈর্ষা মানে হিংসা। না, ঈর্ষা মানে হিংসা নয়। অন্যের উন্নতি দেখে মনের মধ্যে যে জ্বালাটা হয়, সেটাই হচ্ছে ঈর্ষা। তো এখন যদি আমি চিন্তা করি, আমার বাংলার 5টে উপভাষা আমি ধরে নিচ্ছি: ঝাড়খণ্ডী, বঙ্গালী, কামরূপী, রাঢ়ী। ঝাড়খণ্ডী, বঙ্গালী, কামরূপী, রাঢ়ী আর বরেন্দ্রী, এই 5টা উপভাষা আমরা ধরে নিচ্ছি। এবার যদি 4টি উপভাষার লোকের মধ্যে ঈর্ষা হয় যে রাঢ়ী উপভাষাটা এত সমৃদ্ধ হয়ে যাচ্ছে, আমরা রাঢ়ীর এই যে সমৃদ্ধি, এটাকে আমরা মানতে চাইব না, আমরা আমাদের নিজের উপভাষাটাকে সমৃদ্ধ করব, তাতে কি হবে? বাংলা ভাষাটা বিভাজন হয়ে যাবে। দুটো ভাষার মধ্যে এত দূরত্ব তৈরি হবে যে দুটো আলাদা আলাদা ভাষা তৈরি হবে। এটা স্বাভাবিক পদ্ধতি, প্রক্রিয়া। যেভাবে এক সময় একই ভাষা থেকে বাংলা, ওড়িয়া এবং অসমিয়া 3টে ভাষা যেভাবে তৈরি হয়েছিল ওই 1000 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, সেই রকমই হয়ে যাবে। তো সেই জন্যে গ্রাম্য ঈর্ষা, যেটা অন্যের উন্নতি দেখে জ্বলন, জ্বালা, এটাকে আমাদের ত্যাগ করতে হবে। যাতে সমস্ত দেশের কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। এখানে দেশ বলতে কিন্তু আমাদের বঙ্গভূমিকে বোঝানো হয়েছে। যেখানে সারা বাংলার কল্যাণ, সেখানে আমার জেলার প্রাধান্য রইল কি না, বা আমার গ্রামের মুখের ভাষাটার প্রাধান্য রইল কি না, এই সব প্রশ্নগুলো অবান্তর, এগুলো সংকীর্ণতা, এগুলোকে পরিহার করতে হবে। ভাষা হচ্ছে, এরপরে উনি লিখছেন, ভাষা হচ্ছে ভাবের বাহক। দেখো, এটা তো তোমরা সবাই জানো, কিন্তু কখনো এভাবে চিন্তাভাবনা বোধহয় করনি। যখনই আমরা জিজ্ঞাসা করি যে আচ্ছা বলো তো ভাষা কাকে বলে, তো তোমরা সঙ্গে সঙ্গে উত্তর দাও, যা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি তাই ভাষা। এই উত্তরটা দাও তো। কিন্তু কখনো কি ভেবেছো যে মনের ভাব প্রকাশটাই বড় কথা নয়, মনের ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করা, এটা হচ্ছে বড় কথা। মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করা, এটাই হচ্ছে বড় কথা। ভাবটা অর্ধেক প্রকাশিত হলো, অর্ধেক প্রকাশিত হলো না, বা ভাবটা প্রকাশের যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমাটা ঠিক হলো না, তো সেক্ষেত্রে সেই ভাষাকে আমরা ব্যবহারের উপযুক্ত ভাষা হিসেবে গণ্য করব না। তো আমাদের ভাষার প্রয়োজনটা কেন? না, ভাবটা প্রকাশ করার জন্যে। ভাবকে বহন করবে ভাষা। তাহলে কি ভাবটা প্রধান, ভাষাটা হচ্ছে গৌণ, ভাষা অনেক পরে। আমি আমার এখান থেকে মোটরসাইকেলে করে আমি স্কুল যাচ্ছি, এখানে কোনটা প্রধান? আমার স্কুল যাওয়াটা প্রধান, কারণ স্কুলটা আমাকে যেতে হবে, আমার যাওয়াটা প্রধান। এই যাওয়ার বাহনটা হচ্ছে মোটরসাইকেল। যদি মোটরসাইকেল খারাপ হয়ে যায়, আমি লাইনের বাসে যাব, যদি লাইনের বাস না পাই আমি টোটোয় যাব, মানে যেতে আমাকে হবে। কিন্তু মোটরসাইকেলটাই যদি প্রধান হয়, এবারে বলো তাতে কোনো লাভ হবে? আমার শরীর খারাপ, আমি যেতে পারলাম না, আমি মোটরসাইকেলটা স্কুলে পাঠিয়ে দিলাম অন্যের হাত দিয়ে, কোনো লাভ হবে? যে কাজটা পূরণ হবে। কাজেই মনে রাখতে হবে যে ভাবটা হচ্ছে প্রধান, ভাষাটা পরে। তাহলে ভাবটা কি? ভাবটার উপর আমাকে গুরুত্ব দিতে হবে। এখন ভাবটা সুন্দর হতে হবে। ধরো ঘোড়ার উপরে বাঁদর বসিয়ে দিলাম, তো ঘোড়া তো বাহন।
এইবারে ঘোড়াটাকে বেশ ভালো করে হিরে মতির সাজ পরিয়ে, মতি মানে এখানে মুক্ত, আমরা ময়ূকার তয়ের হস্যইকার বলি, উনি বানানটা লিখেছেন তয়ের হস্যইকার। যাই হোক, তো হিরে মুক্তোর সাজ পরিয়ে একটা ঘোড়াকে সুন্দর করে সাজালাম, তার উপরে বাঁদরটাকে বসালাম। বলো ভালো দেখাবে কি? আমার বাহন যত সুন্দরই হোক, আমার ভাবটা যদি ঠিক না হয়, ভাবটা যদি বাঁদর হয়, আর বাহন যদি ভাষা যদি হয় হিরেমতির সাজ পরানো ঘোড়া, তাহলে ভালো দেখাবে না। এবার উনি একবার বলছেন যে এবার তোমরা একবার সংস্কৃতের দিকে তাকাও, সংস্কৃতের দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো। ব্রাহ্মণ মানে এখানে পুরোহিত ব্রাহ্মণ নয়। তোমরা নিশ্চয়ই পড়েছ বেদের 4টি অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তো সেই যে আরণ্যকের আগে এবং সংহিতার পরে যে অংশটা বেদের ব্রাহ্মণ, তার সংস্কৃতটা আমাদেরকে দেখতে বলছেন যে ওটা তোমরা পড়ো, দেখো। এবারে সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো। সবর স্বামী কে ছিলেন? সবর স্বামী ছিলেন মীমাংসা দর্শনের একজন প্রভাবশালী ভাষ্যকার। তিনি মীমাংসা সূত্রের ভাষ্য রচনা করেছিলেন, যেটা বেদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। এই সবর স্বামী বেদের জ্ঞানকাণ্ড ও উপনিষদের উপর ভিত্তি করে মীমাংসা দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন, এবং এই ক্ষেত্রে তিনি বেদকেই প্রামাণ্য গ্রন্থ হিসেবে গ্রহণ করেছিলেন এবং তার উপর ভিত্তি করেই তার যে নিজস্ব দর্শন, তার প্রতিপাদ্য বিষয়গুলোকে বিচার করেছিলেন। এই যে সবর স্বামীর মীমাংসা ভাষ্যের কথা বলা হচ্ছে, এটা মীমাংসা দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাষ্যে অর্থাৎ সবর স্বামীর মীমাংসা ভাষ্যে বেদ এবং উপনিষদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এটাই হচ্ছে ওই আলোচনাটাই মীমাংসা দর্শনের মূল ভিত্তি। সবর স্বামীর এই ভাষ্য মীমাংসা দর্শনের জ্ঞান এবং কর্মের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে, যেটা ভারতীয় দর্শনের একটা গুরুত্বপূর্ণ দিক। তো তিনিও তার মীমাংসা ভাষ্য লিখেছিলেন সংস্কৃত ভাষায়। পতঞ্জলির মহাভাষ্য আমরা সবাই জানি, এটাও সংস্কৃত ভাষায় লেখা। আর শেষ আচার্য শঙ্করের ভাষ্য। আচার্য শঙ্কর সম্বন্ধে তোমাদের প্রত্যেকের পড়া দরকার। এত বুদ্ধিমান মানুষ, এত জ্ঞানী বোধহয় ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় জন্মগ্রহণ করেননি। তিনি বেদের ভাষ্য রচনা করেছিলেন, সেটাকেই বলা হচ্ছে আচার্য শঙ্করের ভাষ্য। আর উনি সারা ভারতবর্ষের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে ভারতবর্ষের 4 প্রান্তে 4টি পীঠ স্থাপন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই 4টে পীঠে 4জন যে শঙ্করাচার্য তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই শঙ্করাচার্যরা আজকে নিজেদের মধ্যে এত বেশি মতভেদের তাদের মধ্যে এত বেশি মতভেদ তৈরি হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, সামাজিক হোক, রাজনৈতিক হোক, এবং তারা রাজনীতিতে এত বেশি আগ্রহ দেখাচ্ছেন যে হিন্দু সমাজের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আচার্য শঙ্করের এই একটা অত্যন্ত ভালো কাজ, কিন্তু আজকের শঙ্করাচার্যরা সেটাকে সফল হতে দিচ্ছেন না, ব্যর্থ করে দিচ্ছেন, সেটা অন্য জিনিস। তো তাহলে উনি বলছেন যে ব্রাহ্মণের সংস্কৃত, মীমাংসা ভাষ্যের সংস্কৃত, মহাভাষ্যের সংস্কৃত এবং শঙ্কর ভাষ্যের সংস্কৃত, এগুলোর সঙ্গে যদি আমরা অর্বাচীন কালের আধুনিক কালের সংস্কৃত যদি আমরা দেখি, তুলনা করি, তাহলে বুঝতে পারব যে ব্রাহ্মণের সময় সংস্কৃত জ্যান্ত ভাষা ছিল, এখন সংস্কৃত মৃত ভাষা। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। আজকেও আমাদের ব্রাহ্মণ, আমাদের মীমাংসা ভাষ্য, এগুলো আমাদের এক একটা সম্পদ। কিন্তু আধুনিককালে যে সংস্কৃত সাহিত্য লেখা হচ্ছে, তো সেগুলো কতদিন টিকবে, এটা কিন্তু স্বামী বিবেকানন্দও সংশয় প্রকাশ করছেন। কারণ তার মনে হয়েছে যে জ্যান্ত যখন মানুষ বেঁচে থাকে তখন সে জ্যান্ত কথা কয়,
আর মরে গেলে মরা ভাষা কয়। আমাদের বাঙালি জাতি আজকে মৃতপ্রায় জাতি, তার জন্য আমরা এখনও সেই সংস্কৃতিটা নিয়ে ঘষে 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 যাচ্ছি। এটা উনি খুব একটা ভালো চোখে দেখছেন না। যত মরণ নিকট হয়, নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা করা হয়, মানে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। দেখবে অনেক সময়, আমি কাউকে মানে সমালোচনা করছি না, মাছ যদি বাসি হয়ে যায় তখন সেগুলোকে কড়া করে ভেজে তাতে বেশ করে মশলা দিয়ে এবং তাতে একটু তেঁতুল দিয়ে সেটাকে মাছের টক করা হয়। এই টকটা কেন করা হলো মাছের টক? কারণ মাছটার মধ্যে যে বাসি মাছটায় যে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই দুর্গন্ধটা ঢাকা দেওয়ার জন্যে মশলা ব্যবহার করা হয়েছে, এবং তার মধ্যে যে টক টক ভাবটা এসে গেছে সেটাকে ঢাকা দেওয়ার জন্যে আমরা তেঁতুল দিয়ে পরে সেটাকে টক বানিয়ে দিচ্ছি, মানে ওটা একটা ভালো তরকারি হিসেবে আমরা খাচ্ছি। ঠিক এই ঘটনাটাই এখানে হয়। একটা জাতির মরণ যখন নিকট হয়, মানে সর্বনাশ যখন আসে, তখন প্রথম যেটা হয় তার চিন্তা শক্তির ক্ষয় হয়, যেটা আজকের দিনে আমরা, মানে আমি অন্তত অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে আজকে আমাদের বাঙালি জাতির মধ্যে স্বতন্ত্রভাবে যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, এটা ধীরে ধীরে লোপ পাচ্ছে। আজকে আমাদের বাঙালির চিন্তা শক্তিকে পরিচালিত করছে কতকগুলো টিভি চ্যানেল। আমাদের যারা শিক্ষিত মানুষ তারা কি করছেন, সন্ধেবেলায় 8টা বাজলেই চায়ের কাপটা নিয়ে বসে যাচ্ছেন টিভিতে বিভিন্ন টক শো দেখার জন্যে। আর সেই টক শোতে তারা যা শুনছেন সেগুলোই তারা ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করে নিচ্ছেন, নিজেরা চিন্তা ভাবনা করছেন না। এবং যখন তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন, আমি যদি মন দিয়ে শুনি তাহলে দেখতে পাবো যে এটা কোনো না কোনো টক শোতে কোনো না কোনো একজন বক্তার কথা, সেটাই উনি মনের মধ্যে ধ্রুব সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং তোতা পাখির মতো সেটাই আউড়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটছে, একটা সময় যেটা বলা হতো, মহামতি গোখলে যেটা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, আজ সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক অনেক অনেকটা পিছিয়ে গেছি। আজকে বাংলা কোনো দিক দিয়েই আমাদের প্রথম সারির সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। তো এটার জন্যে কোনো সরকার বিশেষকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের বাঙালি জাতির যে চিন্তা শক্তির দীনতা, এটাই হচ্ছে এর মূল কারণ। তো তখন আমরা কি করি, দু একটা পচা ভাব ওই রাশিকৃত ফুল চন্দন দিয়ে চাপাবার চেষ্টা করা হয়, মানে চাপাচুপি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়। বাপ রে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। মানে এটা তোমরা যদি টিভি সিরিয়াল দেখেছো কি না জানি না, ঐতিহাসিক যে টিভি সিরিয়ালগুলো হয় বা হতো, সেখানে আমরা দেখতাম যে রাজা আসছে, এই রাজা আসছে এইটা বলার জন্যে রাজার আগে কতগুলো লম্বা লম্বা বিশেষণ দেয়া হতো। এখানে রাজা আসছে নয়, এখানে রাজা আসিত মানে রাজা ছিলেন। ঠিক আছে, দেখো আমি একটা পড়ছি, ধরো আসিত মানে ছিলেন। একদা পরমা গুরুপতি পরম ভূপতি ভগবত প্রতিভ ঈশ্বর প্রতিম বিশ্বপ্রভু ধীরোদাত্ত সৎ ধর্মাবতার মহাজ্ঞানী সূর্যপ্রভ প্রজ্ঞাবান ন্যায়পরায়ণ ন্যায়াধীশ প্রজানুরঞ্জক চন্দ্রবংশীয় পরম বৈষ্ণব মহামহিম সম্রাট বিক্রমাদিত্য আসিত ছিলেন। বলো, এত লম্বা যে বিশেষণগুলো দিয়ে যাচ্ছি, এগুলোর কোনো প্রয়োজন আছে? ওই যে বাঁদর যে ঘোড়াটায় চেপেছে, সেই ঘোড়াটায় এগুলো হচ্ছে হিরে মতির ঝালর, কোনো প্রয়োজনই নেই। কিন্তু আমরা ভাষার মধ্যে বাগাড়ম্বর আনার জন্যে এই শব্দগুলো ব্যবহার করি। এবং শুধু আমরা নয়, পৃথিবীতে
বিভিন্ন সাম্রাজ্যে এরকম রাজাদের বড় বড় বিশেষণ ব্যবহার করা হতো। দেখো, রোমান সাম্রাজ্যের যিনি সম্রাট তাকে বলা হতো সিজার। তো একজন সিজারের সম্বন্ধে তার বিশেষণগুলো দেখো। ইম্পারেটর সিজার ডিভি সেপ্টিমি সেভেরি পি পার্টিনাসিস অগাস্টি অ্যারাবিসি অ্যাডিয়া বেনিসি পার্থিসি ম্যাক্সিমি ব্রিটানিসি ম্যাক্সিমি ফিলিয়াস ডিভি মার্কি অ্যান্টোনিনি পি পাই জার্মানিসি সারমাটিসি নেপোস ডিভি অ্যান্টোনিনি পাই প্রোনেপোস ডিভি হাদ্রিয়ানি অ্যাপনেপোস ডিভি ট্রায়ানি পার্থিসি 8 ডিভি নার্ভে শুনবে, একটু ছোটো করে বলি তাহলে। আর একটু ছোট্ট বিশেষণ। ইম্পারেটর সিজার মার্কাস অ্যান্টোনিয়াস গডিয়ানাস সেম্প্রোনিয়ানাস রোমানাস আফ্রিকানাস অগাস্টাস 1 অগাস্টাস সিজারের সম্বন্ধে বলা হয়েছে। তো এগুলো অন্য কিছুই নয়, এগুলো হচ্ছে বাগাড়ম্বর। আহা হা 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 হা, কী প্যাঁচওয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ। শ্লেষ মানে হচ্ছে এক ধরনের অলঙ্কার, তোমরা একটু বড় হয়ে পড়বে। বলছেন এই সব বিষয় হচ্ছে মরাল লক্ষণ। যদি আমার মধ্যে সৌন্দর্য থাকে, আমাকে সুন্দর হিসেবে লোকের কাছে উপস্থাপন করার জন্যে আমার খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না। কিন্তু আমি যদি নিজেই কুৎসিত হই, তো হাজার মেকআপ করলেও আমার মধ্যে সৌন্দর্য কিন্তু প্রকাশিত হবে না। আসলে এইগুলো কখন হয়? যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো, তখন এইসব চিহ্ন উদয় হলো। আমাদের যখন অধঃপতন শুরু হলো, উচ্ছন্ন কথাটা আমরা এখন উচ্ছন্ন এই শব্দটা ব্যবহার করি। উচ্ছন্ন এটাকে আমরা ব্যঞ্জন সঙ্গতি করে উচ্ছন্ন করে নিয়েছি। তো যাই হোক, যখন আমাদের অধঃপতন শুরু হলো, তখন এই সব উপরি যে বাগাড়ম্বর এগুলো শুরু হলো। এবং এটা শুধু ভাষার ক্ষেত্রে নয়, সমস্ত রকমের শিল্পকলার মধ্যেই এলো। একটা উদাহরণ উনি দিচ্ছেন যে একটা বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, শুধু কি ওর যে থামগুলো আছে, 4টে থাম আছে কি 8টা থাম আছে, সে থামগুলোকে কুঁদে সারা করে দিলে, কুঁদে সারা করে দিলে মানে কি, থামগুলোকে কুঁদে বিভিন্ন ধরনের ডিজাইন তাতে খোদাই করা হলো। এবারে বলো, বাড়িটার না আছে ছিরি, না আছে ছাঁদ, শুধু থামগুলোকে আজকে 3 মাস ধরে কুঁদে তাতে খোদাই করে বিভিন্ন ডিজাইন করলে আদৌ কি বাড়িটার সৌন্দর্য বাড়বে? তো আমরা এখন সেটাই করে যাচ্ছি। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলে, এমন করে সাজালো যে তাকে আর মনে হচ্ছে না নারী, তাকে মনে হচ্ছে একটা ব্রহ্মরাক্ষসী। অথচ সে গয়নার কি ডিজাইন। তাহলে যেটা আমি ব্যবহার করছি, করার পরে সেটা ভালোর জায়গায় খারাপ হচ্ছে, অথচ সেইটাকে আমি ভালো করার চেষ্টা করছি। আরে বাবা, আমার ভাষাটা, এই আসল ভাবটাই যদি ঠিক না থাকে, তাহলে এই সব ভাষার বাগাড়ম্বর দিয়ে লাভটা কি? এখন গানের কথা বলতে গিয়ে বলছেন, গানের ভাষা দেখো কীরকম। বলছেন এখন গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য, তা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারবেন না। ভরত ঋষি ছিলেন প্রখ্যাত নাট্যশাস্ত্রবিদ এবং অলঙ্কার শাস্ত্রবিদ। তো তার এই শিল্পকলা সম্বন্ধে তার অজানা কিছু নেই। কিন্তু এখনকার গান হচ্ছে কি কান্না হচ্ছে নাকি ঝগড়া হচ্ছে, এই গানটার কি ভাব কি উদ্দেশ্য, তা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, 36 নারীর টান তায়, বাপরে বাপ। তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে, মুসলমান ওস্তাদরা যখন কাওয়ালি গায় দেখবে বাঁ হাতটা কানের কাছে নিয়ে এসে ডান হাতটা উপরের দিকে বাড়িয়ে দিয়ে আর দাঁতে দাঁত চেপে এক ধরনের ওরা টান বের করে।
তো আমাদের মধ্যে আবার সেটারও নকল করা শুরু হয়েছে। তারপরে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। মানে কতটা ব্যঙ্গ করেছেন ভাবো। তোমরা এখন নিজেদেরকে বর্তমান পরিস্থিতিতে এটা কিন্তু তোমরা অনেকটা বুঝতে পারবে। এখন তোমাদের মধ্যে যেটা ফ্যাশন হয়েছে, বিয়ে বাড়ি হোক বা কোনো আনন্দ উৎসব হোক, সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে ডিজে। তো ডিজেতে কি হয়? গান হয়। কিন্তু আদৌ কি গান হয়? যে গানটা হয় সেই গানটার কি উদ্দেশ্য, কি ভাব, কেউ তোমরা কিচ্ছু বুঝতে পারো না। শুধু ধূপধাপ করে আওয়াজ হয় আর তার তালে তালে তোমরা নাচো। এটা কিন্তু শিল্পের অধঃপতন, আমাদের রুচির অধঃপতন এবং জাতি হিসেবে আমাদের অধঃপতন। তো আমি কাউকে বলেছিলাম যে এগুলো করেন কেন? তো তার কথা হচ্ছে কি করব, এখন এটাই চলছে, ছেলেমেয়েরা চায় একটু নাচতে। তো আমি চিন্তা করি ছেলেমেয়েদের কপালে নাচাই আছে, আমাদের ছেলেমেয়েদের সামনে কোনো ভবিষ্যৎ তো দেখতে পাচ্ছি না। তবু তার মধ্যেই ব্যতিক্রম হিসেবে প্রত্যেক বছরই হাজারখানেক ছেলে উঠে আসে যারা হয়তো ভবিষ্যৎ জীবনে সাফল্য লাভ করে। তো তোমাদেরও চেষ্টা করা উচিত যাতে তোমরা ওই হাজারখানেক, হাজার দুয়েকের মধ্যে থাকো, যাতে তোমরা সত্যিকারের মানুষ হতে পারো এবং সফল মানুষ হতে পারো। তো এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে ক্রমে ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন, প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। উনি একটু আশার আলো জাগিয়েছেন আমাদের মধ্যে যে এগুলো শোধরাবার লক্ষণ এখন দেখা যাচ্ছে। ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে যে যেটা ভাবহীন, প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, শক্তি আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময়, প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণেও নেই। ছাঁদি মানে ভালো করে যাকে ছেঁদে নেওয়া হয়েছে, মানে বাছাই করে নেওয়া হয়েছে। বাছাই করা সুন্দর বিশেষণ দিয়েও সেই ভাবটা প্রকাশ করা যায় না। আমি তোমার সঙ্গে কথা বলার সময় আমি যদি আমার মুখের দুটো চলতি কথায় কথাটা বলে যে ভাবটা প্রকাশ করতে পারবো, সেই ভাব প্রকাশ করার ক্ষমতা বাছা বিশেষণেরও নেই। তো এইটা যেদিন বুঝবে তখনই আমাদের উন্নতি হবে। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, আর গয়না পরা মেয়েকে দেখলেই তাকে দেবী বলে বোধ হবে। আর এইটা যেদিন হবে সেই দিন বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। মানে প্রাণের উচ্ছলতায় তখন আমাদের সমস্ত কিছু ভরে উঠবে, আমাদের জাতীয় জীবন আবার প্রাণোচ্ছল হয়ে উঠবে। তাহলে স্বামী বিবেকানন্দ যেমন সমালোচনাও করেছেন, তেমনি সেই উদ্ধারের পথটাও দেখিয়েছেন এবং একটা আশার আলো দেখিয়ে তিনি তার প্রবন্ধটা শেষ করেছেন। তো আমরা আজকেই দ্বিতীয় পাঠের মধ্যেই পুরো প্রবন্ধটা শেষ করে দিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, কোনো সমস্যা নেই, অথবা আমাকে সরাসরিও লিখতে পারো। ব্যাস, আজ এই পর্যন্তই। মন দিয়ে পড়াশোনা করো।